আলোচিত নাইকো দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করতে নিম্ন আদালতে যাচ্ছেন বেগম জিয়া। সর্বোচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত। পৌর নির্বাচনে জয়ী হতে একক প্রার্থী নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ। মনোনয়ন চূড়ান্ত করতে সন্ধ্যায় গণভবনে বৈঠক। সিলেটের চাঞ্চল্যকর শিশু সাইদ হত্যার রায় আজ। আসামিদের সর্বোচ্চ শাস্তির আশাবাদ বাদীপক্ষের। ভেজাল খাদ্যে সয়লাব, রাজধানীর বাজার বেশিরভাগ খাদ্যপণ্যে মিলছে ক্ষতিকর রাসায়নিক। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। এবং আজ থেকে সারা দেশে নির্ধারিত ৬টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক। নিশ্চিতে সারা দেশে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। নাইকো দুর্নীতি মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে গুলশানের বাসা থেকে নিম্ন আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 11টার পর বাসা থেকে বের হন তিনি। এদিকে বেগম জিয়ার আদালতে হাজিরা দেওয়ার কারণে এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এছাড়া এই মামলা চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রী থাকাকালীন 2007 সালের ডিসেম্বরে মাসে ক্ষমতার অপব্যবহার করে কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,777 কোটি টাকা ক্ষতির অভিযোগে বিএনপি চেয়ারপারসন সহ 5 জনের বিরুদ্ধে এই মামলাটি করেছিল দুদক। 2008 সালে বেগম জিয়া সহ অন্যদের বিরুদ্ধে আদালত অভিযোগপত্র দেওয়া হয়। পরে বেগম জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে প্রায় 7 বছর স্থগিত থাকার পর আজ শুরু হচ্ছে আলোচিত মামলাটির বিচার কাজ। দর্শক, এই মুহূর্তে নিম্ন আদালতে আছেন আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, স্বপ্ন, আপনি যেমনটি বলছিলেন যে বেলা 11টার কিছু পর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে রওনা দিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি, তার পার্টির পক্ষ থেকে অর্থাৎ তার আইনজীবীরা জানিয়েছেন এবং তার সিকিউরিটি ফোর্সের যে সদস্যরা এখানে রয়েছেন, সিএসএফ এর সদস্যরা, তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি তারা বলছেন যে আর 10 মিনিটের মধ্যে হয়তো তিনি এই আদালতে পৌঁছে যাবেন। এখন থেকে 5-7 মিনিট আগে তিনি বাংলা মোটর পার হয়েছেন। সেই হিসেবে রাস্তাও ফাঁকা রয়েছে, এমনটি কিন্তু পুলিশের যারা এখানে কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে বলছেন। সেই হিসেবে আর 10 মিনিটের মধ্যে হয়তো তিনি এখানে চলে আসবেন। আর আপনাকে জানিয়ে রাখি যে তার আসার পথে আমরা যেটি দেখেছি যে তিনি এই আদালতে পৌঁছবেন, সে পর্যন্ত রাস্তায় প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা পুলিশ মোতায়েন দেখেছি। পাশাপাশি এই আদালত চত্বরে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি। পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, সেই সঙ্গে গোয়েন্দা নজরদারি কিন্তু ব্যাপকভাবে আমরা দেখছি। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, পাশাপাশি এখানে কিন্তু পুলিশ কর্মকর্তারা রয়েছেন। তারা এখানে যারা ঢুকছেন তাদেরকে কিন্তু তল্লাশি করে এই আদালত চত্বরের মধ্যে ঢুকিয়ে নিচ্ছেন এবং যারা ব্যাগ বহন করছেন তাদের ব্যাগগুলোও কিন্তু তারা চেক করছেন। আপনি জেনে থাকবেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটি, এই মামলায় উচ্চ আদালতে যিনি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে যে রিট করেছিলেন, সেই রিটটি কিন্তু খারিজ করে দেন উচ্চ আদালত এবছরের 18 জুন। এরপর কিন্তু উচ্চ আদালত বলেছিলেন যে 2 মাসের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার জন্য। সেই কপিটি নিম্ন আদালতে আসতে দেরি হয়, সে কারণে কিন্তু এই 2 মাসের আজকেই কিন্তু শেষ দিন বলা হচ্ছে যে আজকের মধ্যেই তাকে আত্মসমর্পণ করতে হবে। সেই হিসেবে কিন্তু তিনি আজকে এখানে আসছেন এবং এসে তিনি এখানে জামিনের জন্য আবেদন করবেন। তবে তার জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কি ধরনের নির্দেশনা দেন সেটি কিন্তু এখন দেখার বিষয়। আর তার আইনজীবীরা জানিয়েছেন আজকের পর কিন্তু এই মামলা নিয়ে উচ্চ আদালতে তারা আরেকটি আবেদন করবেন, বৈধতা চ্যালেঞ্জ করে সেই আবেদনটি করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এই ছিল এখানকার মোটামুটি সর্বশেষ পরিস্থিতি। আর তিনি যেহেতু রাস্তায় রয়েছেন, আসছেন, তিনি আসা মাত্র এখান থেকে আমরা এই তার সর্বশেষ পরিস্থিতি এই আদালত চত্বরের আমরা কিন্তু জানিয়ে দেব। স্বপ্না। দর্শক, নিম্ন আদালত থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ। নির্বাচনে জয়ী হতে একক প্রার্থী নিশ্চিত করতে চায় দলটি। সেক্ষেত্রে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিস্তারিত থাকছে ইজাজ শৌমিকের রিপোর্টে।
28 নভেম্বর নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে জানানো হয় 30 ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী মনোনয়ন দেবেন দলীয় সভানেত্রী। এর আগে 26 নভেম্বর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে নৌকা প্রতীকের একক মেয়র প্রার্থী বাছাইয়ের নির্দেশ দেন। বৈঠকে জেলা, উপজেলা, শহর বা পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদককে স্থানীয় সাংসদের পরামর্শে একজন মেয়র প্রার্থী বাছাই করে দলের সভানেত্রীর কার্যালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে প্রত্যেকটি পৌরসভায় সম্ভাব্য একাধিক প্রার্থী থাকায় একক প্রার্থী বাছাই করা বেশ কঠিন বলে মনে করেন দলের নেতারা। আওয়ামী লীগের মধ্যে বহু নেতাকর্মী আছে এবং বহু যোগ্য প্রার্থী আছে যারা পৌরসভা, জাতীয় সংসদে নির্বাচন করার মতো একটা এলাকায় বহু প্রার্থী আছে। স্বাভাবিকভাবে সেখান থেকে সবচেয়ে ভালো প্রার্থীটা বাছাই করার ক্ষেত্রে একটু তো সমস্যা হয়। বিদ্রোহী প্রার্থী থাকার কোনো সুযোগ নেই। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাউর প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি এই ভুলটা করে তাহলে তার বিরুদ্ধে যে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সর্বোচ্চ যে শাস্তি বিধান আছে সেটাই প্রয়োগ হবে। এদিকে ক্ষমতাসীন মহাজোটের শরিক দলগুলো এককভাবে নির্বাচন করবে নাকি সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি 14 দল। জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম মনে করেন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা। 14 দলের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে। 14 দলেরও সম্ভাব্য যে ক্যান্ডিডেট আছে তাদের ব্যাপারে আমরা আলোচনা করব। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন। আমরা দল জোটবদ্ধভাবে একসঙ্গেই আছি। যদি একসঙ্গে আমরা ইলেকশন নাও করি তারপরে 14 দলের সাথে সমঝোতার ভিত্তিতে নির্বাচনটি হবে। তবে আওয়ামী লীগ নেতারা মনে করেন জনপ্রিয়তা যাচাইয়ে স্থানীয় নির্বাচনে সব দলেরই এককভাবে নির্বাচনে অংশ নেওয়া উচিত। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে পৌর নির্বাচনের মনোনয়ন চূড়ান্ত করতে আজ বৈঠকে বসবে আওয়ামী লীগ। সন্ধ্যায় গণভবনে দলের 18 সদস্যের মনোনয়ন বোর্ডের এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বৈঠকে সংসদীয় বোর্ডের 11 জন সদস্য উপস্থিত থাকবেন। আগামী 30 ডিসেম্বর দেশের 236টি পৌরসভায় অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্তে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা ইতোমধ্যেই শুরু করেছেন নির্বাচনী নানা তৎপরতা। নির্বাচন পেছানো, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানো সহ রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে আজ কমিশন সভায় সিদ্ধান্ত হতে পারে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে আছেন আমাদের রিপোর্টার রামিম হাসান। আমরা সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রামিম, আপনি জানেন ইতোমধ্যে কমিশন সভাটি শুরু হয়েছে বেলা 11:30টার দিকে এবং যে বিষয়টা আমরা জানতে পেরেছি সেখানে নির্বাচন কমিশনাররা এবং প্রধান নির্বাচন কমিশন সে বৈঠকে উপস্থিত রয়েছেন এবং আজকে যে বিষয়বস্তু, কালকে আমরা কিন্তু নির্বাচন কমিশনে যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে গত সভায় তারা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং হয়তো কিছু সিদ্ধান্ত আসতে পারে। সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে যে দাবিটি জানানো হয়েছিল যে এই সংসদ সদস্যদের প্রচারণায় অংশগ্রহণের সুযোগের বিষয়ে, সেখানে জাতীয় পার্টি কিন্তু একই দাবি জানিয়েছিল এবং সে বিষয়ে আমরা কিন্তু যেই আমাদের যে বিভিন্ন সূত্র রয়েছে নির্বাচন কমিশনে সেখান থেকে যে বিষয়গুলো জানতে পেরেছি, সেখানে নির্বাচন কমিশনারদের মধ্যে কিন্তু একটা মতদ্বৈততা কিছুটা রয়েছে। অর্থাৎ কয়েকজন কমিশনার আছেন যারা চাচ্ছেন যে এটা যেহেতু রাজনৈতিক দলগুলো চাচ্ছে সেখানে এই ধরনের সুযোগটা থাকুক, আবার কয়েকজন নির্বাচন কমিশনার তাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু ইতোমধ্যে তফসিল ঘোষণা হয়ে গেছে, এই মুহূর্তে যদি বিধিতে কোনো পরিবর্তন আনা হয় সেক্ষেত্রে এই বিষয়টি একটা নির্বাচন কমিশনের যে যৌক্তিকতা বা নির্বাচন কমিশনের প্রশ্নবিদ্ধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করেন। তো সেই সিদ্ধান্তটি শেষ পর্যন্ত কি আসবে এখনো পর্যন্ত আমরা জানি না। তবে বিএনপির পক্ষ থেকে কিন্তু সংসদ সদস্যরা যাতে এই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে না পারে সে বিষয়েও কিন্তু বিএনপি দাবি জানিয়ে গেছে। তারা যেটি বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড যদি বজায় রাখতে হয়, সেখানে সংসদ সদস্যরা যদি অংশগ্রহণের সুযোগ পান সেক্ষেত্রে কিন্তু তাদের লেভেল প্লেইং ফিল্ডটা বজায় থাকবে না এবং সংসদ সদস্যরা মাঠ পর্যায়ে তাদের কর্তৃত্ব স্থাপন করার একটা সুযোগ তৈরি হবে। সেই জন্য তারা চাচ্ছেন যেন এই বিষয়টি নির্বাচন কমিশন মেনে না নেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, বিএনপির পক্ষ থেকে যে নির্বাচন পেছানোর একটা দাবি জানানো হয়েছে পূর্ণ তফসিলের মাধ্যমে, সেই সুযোগটি খুব বেশি আছে বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে না, কারণ সেখানে আইনের সংশোধনের বিষয় তো রয়েছে, পাশাপাশি তারা যে এই যুক্তিটি দেখিয়েছে মূলত নতুন ভোটারদের যুক্ত করার বিষয়টি, সেখানেও কিন্তু বেশ কিছু জটিলতা ইতোমধ্যে বিভিন্নভাবে দেখা গেছে। তো সেই সিদ্ধান্তগুলো আসলে শেষ পর্যন্ত কি হয় সেটা জানা যাবে। আর জাতীয় পার্টির দাবি, সেটি মনোনয়নপত্রে যে মনোনয়ন ফর্মের
যেই সময়সীমা বাড়ানো, মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো, সেটিও হয়তো নির্বাচন কমিশন আজকের আলোচনায় সে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তো সেই বিষয়গুলো জানা যাবে আসলে এই কমিশনের বৈঠক শেষ হওয়ার পরে, নির্বাচন কমিশনার বা কোনো কমিশনের সঙ্গে কথা বলে আমরা স্পষ্ট করে জানতে পারবো। তো মোটামুটি এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। দর্শক, নির্বাচন পেছানো, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বাড়ানো সহ রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে আজ কমিশনের সভা চলছে, আর সেখান থেকে কিছু সিদ্ধান্ত হতে পারে। আর এই বিষয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রামিম হাসান। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন 2015 এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এর আগে সকাল 10টায় শুরু হয় এই বৈঠক। এতে যোগ দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যগণ। আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। পল্টন থানার নাশকতার 3 মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের কোনো আদেশ দেননি আপিল বিভাগ। এর ফলে হাইকোর্টের দেয়া 3 হলেও কোনো আদেশ দেননি আদালত। এতে এই 3 মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল থাকায় তার মুক্তিতে আইনগত আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছে ফখরুলের আইনজীবীরা। গত 24 নভেম্বর নাশকতার এই 3 মামলায় মির্জা ফখরুলকে 3 মাসের জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ এই জামিন স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। চলতি বছরের জানুয়ারিতে হরতাল অবরোধ চলাকালে নাশকতার অভিযোগ এনে রাজধানীর পল্টন থানায় এই মামলা দায়ের করেন পুলিশ। সময় সংবাদে আরো থাকছে। চট্টগ্রামে আজ শুরু হচ্ছে বিপিএল এর দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচে বরিশাল বুলসের মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস। দ্বিতীয় ম্যাচে কুমিল্লার প্রতিপক্ষ সিলেট। এবং বিশ্ব জলবায়ু সম্মেলনকে ঘিরে প্যারিসে পরিবেশবাদীদের কর্মসূচিতে পুলিশের বাধা, ব্যাপক সংঘর্ষ, আটক 2 শতাধিক। দর্শক, নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দিতে আত্মসমর্পণ করতে বেগম খালেদা জিয়া এরই মধ্যে পৌঁছে গেছেন আদালতে। সেখানে আছেন সালাউদ্দিন সুমন, আমরা চলে যাচ্ছি তার কাছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করতে তিনি এই আদালত প্রাঙ্গণে চলে এসেছেন। তার গাড়ি বহর দেখতে পাচ্ছেন, তার গাড়ি বহরের সামনে কিন্তু আইনজীবীদের, তার বিএনপি সমর্থিত আইনজীবী প্যানেলের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু মিছিল করছেন। যখন এই আদালত চত্বরের তার গাড়ি বহরটি ঢোকে, সেই ঢোকার পর থেকে কিন্তু অপেক্ষমান যে আইনজীবীরা রয়েছেন, তার বিএনপি সমর্থিত আইনজীবীরা, তারা কিন্তু এই গাড়ি বহরের সামনে মিছিল করতে করতে যে আদালতের এজলাসে তিনি আত্মসমর্পণ করবেন এবং কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন, সেই আদালত প্রাঙ্গণ পর্যন্ত তারা কিন্তু নিয়ে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে আইনজীবী এবং গণমাধ্যম কর্মী ছাড়া কাউকে কিন্তু পুলিশ এই আদালত চত্বরের সামনে আসতে দিচ্ছে না। তিনি এখন পর্যন্ত যে আইনজীবীরা মিছিল করতে করতে সামনে এসেছিলেন তাদেরকে কিন্তু পুলিশ এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি এখানে সিএসএফ এর যে সদস্যরা রয়েছেন, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের সদস্যরা, তারা কিন্তু বিএনপি চেয়ারপারসনকে তার গাড়ি থেকে নামানোর জন্য চেষ্টা করছেন এবং গাড়ি নামানোর আগে যে পূর্ব প্রস্তুতি, অর্থাৎ গাড়ির সামনে যারা যে জটলা বেঁধেছে, গণমাধ্যম কর্মী, বিভিন্ন ক্যামেরা সহ যে জটলা রয়েছে, সেই জটলাটি এখন এখানে পরিষ্কার করার চেষ্টা করছেন তারা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের জটলার সৃষ্টি হয়েছে। সেই জটলা থেকে এই জায়গাটি পরিষ্কার করে কিভাবে ভিতরে প্রবেশ করানো যায় আদালতের, সেই চেষ্টা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ তার নিরাপত্তায় নিয়োজিত যে সিএসএফ সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখন চেষ্টা করছেন। তিনি এখন পর্যন্ত গাড়িতেই বসে রয়েছে। আর এই মামলা সম্পর্কে কিছু তথ্য এখনো আমি আপনাদেরকে দিয়ে রাখি যে এই মামলাটি আসলে 2007 সালের 9 ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের
দায়ের করে কিন্তু দুদক এই মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করা হয়েছিল উচ্চ আদালতে, যে আবেদনটি কিন্তু এবছরের 18 জুন আদালত কিন্তু সেই রিট আবেদনটি খারিজ করে দেন এবং নিম্ন আদালতে বেগম জিয়াকে 2 মাসের মধ্যে আত্মসমর্পণ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। তার প্রেক্ষিতে সেই উচ্চ আদালতের রায় যে নির্দেশনা, সেই নির্দেশনার কপিটি নিম্ন আদালতে আসতে কিছুটা দেরি হয়। তারপর থেকে কিন্তু এই 2 মাস কাউন্ট করা হয়। শেষ অবধি আজকে অর্থাৎ 30 নভেম্বর তার এই নিম্ন আদালতে আত্মসমর্পণের শেষ দিন ছিল। তিনি আগে থেকে তার আইনজীবীরা বলে আসছিলেন যে তিনি এই আদালতে আসবেন। সেই মোতাবেক কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে তিনি এখন আদালতের সামনে রয়েছেন। তিনি তার গাড়িতে অবস্থান করছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি গাড়ি থেকে নামবেন এবং আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন। তার আইনজীবীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আদালতে গিয়ে তিনি জামিনের জন্য তার আইনজীবীরা আবেদন করবেন। এর পরবর্তী পর্যায়ে তারা এই মামলায় আরেকটি আবেদন করবেন উচ্চ আদালতে। এখন আমরা এই তার যে গাড়ি যে গাড়িতে তিনি অবস্থান করছেন সেই গাড়ির সামনে কিন্তু এখন পর্যন্ত আমরা অনেক ভিড় দেখছি। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে তার গাড়ির দরজাটিও ভালো মতো দেখতে পাচ্ছি না, যে আসলে দেখতেছি তার যে গাড়ির দরজাটি এখন খোলা হয়েছে, অর্থাৎ তিনি এখন নামবেন এমনটি কিন্তু আমরা এখন বুঝতে পারছি। সে অবস্থায় এখানে কিন্তু অনেক ভিড় দেখছি। তিনি আসার আগ মুহূর্ত পর্যন্ত এখানে কিছুটা পরিবেশ তৈরি করা হয়েছিল, যে ফাঁকা পরিবেশ তৈরি করা হয়েছিল, কিন্তু এখন এখানে অনেক জটলা দেখছে। এই জটলার মধ্যেই তিনি কিন্তু নেমে পড়েছেন। তিনি নেমে কিন্তু ধীরে ধীরে এই আদালতের মধ্যে প্রবেশ করছেন। এখানে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে। আগে থেকে কিন্তু এই জায়গাটি কিছুটা ফাঁকা রাখা হয়েছিল, তারপরও এখন অনেক জটলা, সেই জটলার কারণে কিন্তু বেগম জিয়ার নিজেরও এই আদালতে প্রবেশ করা একটু কঠিন হয়ে পড়েছে। অনেক গণমাধ্যমের ক্যামেরা রয়েছে, আইনজীবীরা রয়েছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে চেষ্টা করছেন তাকে এই আদালতের ভিতরে ঢুকিয়ে নেওয়ার জন্য। মামলার আরো কিছু তথ্য এটাকে আমরা দিয়ে রাখি। চলতি বছরের শুরুতে মামলাটির কার্যক্রম কিন্তু আবার চালু করার উদ্যোগ নেয় দুদক। গত 19 এপ্রিল রুল শুনানি শুরু হয় এবং 28 মে এই রুল শুনানির সেটি শেষ হয়। মামলার যারা আসামি রয়েছে তাদের নাম আমি বলছি। খালেদা জিয়া ছাড়া এই মামলায় বাকি আসামি যারা রয়েছেন, 4 দলীয় জোট সরকারের আইনমন্ত্রী মওদুদ আহমদ রয়েছেন, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে মোশাররফ হোসেন রয়েছেন। আচ্ছা, আপনারা তো এখন পর্যন্ত যে অবস্থা আমরা দেখছি, তিনি কিন্তু এখন হয়তো আর মিনিট খানিকের মধ্যেই তিনি এই আদালতের ভেতরে প্রবেশ করবেন। আদালতের যে গেটে যে চেক পোস্টটি বসানো হয়েছিল, মেটাল ডিটেক্টরটি বসানো হয়েছিল, সেটা কিন্তু ভিড়ের কারণে ইতিমধ্যেই আমরা দেখছি পাশে সরিয়ে নেওয়া হয়েছে যাতে তার প্রবেশ করতে সুবিধা হয়। তিনি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন। ইতিমধ্যে তিনি প্রবেশ করে গেছেন আদালতের মধ্যে, আমরা দেখতে পেলাম। এখানে অনেক ভিড়ের মধ্যে সেই ভিড়টি অতিক্রম করে কিন্তু তিনি আদালতে প্রবেশ করলেন। এই মামলাটি 2007 সালের 9 ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে বেগম খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। 2008 সালের 5 মে এই মামলায় খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম সিএমএম আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এতে আসামিদের বিরুদ্ধে প্রায় 13,777 কোটি টাকা রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়। পরে নাইকো মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ও নিম্ন আদালতে মামলার কার্যক্রমের স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন বেগম খালেদা জিয়া। 2008 সালের 15 জুলাই বিচারিক আদালতে মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল দেন হাইকোর্ট। ওই সময় থেকে মামলাটির কার্যক্রম কিন্তু স্থগিত ছিল। চলতি বছরের শুরুতে মামলার কার্যক্রম আবারও চালু করার উদ্যোগ নেয় দুদক এবং গত 19 এপ্রিল রুল শুনানি শুরু হয়। 28 মে এই রুল শুনানি শেষ হয়। দুর্নীতি দমন কমিশনের করা এই মামলার বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত 9 বিচারক আমিনুল ইসলামের আদালতে বিচারাধীন রয়েছে। আমরা দেখেছি যে সকালেই কিন্তু বেগম জিয়ার যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু এই আদালতে চলে এসেছেন। আমরা দেখেছি খন্দকার মাহবুব হোসেনকে দেখেছি, মাহবুদ্দিন খোকনকে দেখেছি এবং তার আইনজীবী সানাউল্লাহ মিয়াকে দেখেছি। তারা কিন্তু এই আদালতে এসেছেন অনেক আগে। এর পাশাপাশি দুদকের যে আইনজীবীরা রয়েছেন তারাও কিন্তু চলে এসেছেন অনেক আগে। অর্থাৎ আমরা এখানে দেখেছি মোশাররফ হোসেন কাজল, তাকে দেখেছি। পাশাপাশি দুদকের যে আরো আইনজীবী রয়েছেন তারাও কিন্তু এখানে চলে এসেছেন। আর দুদকের যারা এই মামলাটির সঙ্গে সম্পৃক্ত অর্থাৎ মামলা দায়ের করেছেন যে কর্মকর্তা
কর্মকর্তা তাকেও কিন্তু এখানে দেখেছি, তো এই মামলা সংশ্লিষ্ট সকলকে এখানে দেখেছি। আর যে বিষয়টি বলার মতো, বেগম জিয়া যে এই আদালতে আসবেন সেই আশাকে কেন্দ্র করে এখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে সকাল থেকে। যদিও তিনি যখন এসেছেন তারপর কিন্তু এখানে একটি ভিড়ের মধ্যে আইনজীবী এবং যে পুলিশ কর্মকর্তা রয়েছেন এবং সবাই কিন্তু চেষ্টা করেছেন এই ভিড়টি সামলানোর জন্য। শেষমেশ বেগম জিয়া আপনারা দেখলেন যে কিছুক্ষণ আগে এই আদালতে প্রবেশ করলেন। তিনি এখন তার আইনজীবীরা তার পক্ষে এখানে জামিনের আবেদন করবেন। শেষমেশ কি দাঁড়ায় সেটি কিন্তু আমরা এখান থেকে জানিয়ে দেব। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, নাইকো দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করতে এরই মধ্যে জজ কোর্টে পৌঁছে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, আর সেখানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আর এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন। রাজধানীর বাজারগুলোতে বিক্রি হওয়া খাদ্যপণ্যের শতকরা 50% রয়েছে মানবদেহের জন্য ক্ষতিকর দূষণযুক্ত উপাদান। আর পুষ্টিগুণ ও অন্যান্য মানের বিচারে প্রায় 100% পাওয়া যাচ্ছে কোনো না কোনো সমস্যা। বাংলাদেশ জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষাগারের নমুনা পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত ফলাফল দিচ্ছে এমনই সব তথ্য। সরকারের বিভিন্ন নজরদারি সংস্থার অভিযানের পরও ভেজাল সংস্কৃতির মহামারী থেকে মিলছে না মুক্তি। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে দেশের বিরাট জনগোষ্ঠী। রামিম হাসানের রিপোর্ট। আজ প্রথম পর্ব, ক্যামেরায় ছিলেন প্রিন্স আরিফিন। বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য, সেটা হয়তো পাচ্ছি আমরা, কারণ একবিংশ শতাব্দীর বাংলাদেশে অন্তত খাবারের অভাবে কেউ মারা যায় না। কিন্তু নিরাপদ খাদ্য কতটুকু নিশ্চিত হচ্ছে? সমাজের দরিদ্র শ্রেণীর কথা বাদ দিলেও কি নিশ্চিত করে বলা যাবে নিরাপদ খাদ্য প্রাপ্তিতে শতভাগ স্বাধীন বাকি জনগোষ্ঠী? নিজেরা তো বিষ খাচ্ছি, আবার বাচ্চার ক্ষেত্রে তো এটা যখন করি তখন খুবই কষ্ট লাগে, যে এতটাই অসহায় যে কিছু করার নাই। বাংলাদেশ জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষায় 2010 থেকে 2013 পর্যন্ত সারা দেশ থেকে সংগৃহীত 21,860টি খাদ্যপণ্যের 50%ই ভেজাল পাওয়া গেছে। আর গেল 6 মাসে খোলা ও প্যাকেটজাত 621টি খাদ্যের নমুনা পরীক্ষায় দেখা গেছে অর্ধেকেরও বেশিতে রয়েছে বিষাক্ত রাসায়নিক এবং শতভাগই সঠিক মান পূরণে ব্যর্থ। 40% থেকে 50% পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে এরার পাচ্ছে। বেশিও তো অনেক সময় বেশিও আসে। শতভাগ মানে পরিপূর্ণ খাদ্য পাচ্ছেন কিনা? না 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 না, শতভাগ পাওয়ার আমরা সুযোগ হয় নাই, আমরা সুযোগ পাইনি এখন পর্যন্ত আমরা পাইনি। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার হিসেবে বাংলাদেশে প্রতি বছর খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছে প্রায় 45 লক্ষ মানুষ, যা ক্যান্সারের মতো মারাত্মক সব জটিল রোগের আশঙ্কাকে উস্কে দিচ্ছে। আমরা এখনই এফেক্টেড হচ্ছি এরকম না, এটা একটা স্লো পয়জনিক ডেফিনেটলি। তো এখন থেকে আমাদের কন্ট্রোল করতে হবে, নেক্সট জেনারেশনের জন্য এটা আমাদেরকে খুব সতর্কতার সাথে চলতে হবে। অথচ ভেজাল রোধে সারা বছরই অব্যাহত রয়েছে নজরদারি সংস্থাগুলোর অভিযান, কিন্তু থামছে না এই অপসংস্কৃতি। অসাধু ব্যবসায়ীদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে যে কোনো উপায় হোক অধিক মুনাফা, তার মধ্যে যদি সেই বিবেকবোধটা কাজ না করে তাহলে সবসময় আসলে এনফোর্সমেন্ট করে কিন্তু আসলে এটা সমাধান করা যায় না। ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হওয়ার পর সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত ফরাসি সেনাপতি নেপোলিয়নকে প্রতিদিন খাবারের সাথে সামান্য পরিমাণে আর্সেনিক মিশিয়ে স্লো পয়জনিং এর মাধ্যমে হত্যা করেছিল তাদের চিরশত্রু ব্রিটিশরা। আজকাল আমরা বাংলাদেশিরা নিজেরাই নিজেদেরকে বিভিন্ন স্লো পয়জনিং এর মাধ্যমে ঠেলে দিচ্ছি মৃত্যুর দিকে। শুধুমাত্র ভেজাল খাদ্যদ্রব্যের মাধ্যমে যে পরিমাণে রাসায়নিক আমাদের শরীরে প্রতিদিন প্রবেশ করছে তা শুধুমাত্র আমাদেরকেই নয়, আমাদের পরবর্তী প্রজন্মকেও ঠেলে দিচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির দিকে। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। সিলেটের শিশু আবু সাইদ হত্যা মামলার রায় আজ। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ রায় ঘোষণার কথা রয়েছে। গতকাল এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়। রায় ঘোষণার জন্য এরই মধ্যে মামলার প্রধান আসামি কনস্টেবল এবাদুর রহমান, রাকিব, মাসুম ও গ্যাদাকে আদালত প্রাঙ্গণে হাজির করা হয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। গত 14 মার্চ মামলা দায়েরের পর 8 কার্যদিবসের মধ্যে এই মামলার রায় ঘোষণা করা হচ্ছে। গত 11 মার্চ নগরীর ঝেরঝেরি পাড়া থেকে 4র্থ শ্রেণীর ছাত্র আবু সাইদকে অপহরণের পর হত্যা করা হয়। পরে 14 মার্চ সাইদের বাবা আব্দুল মতিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। আমি আদালতের কাছে সুন্দর একটা রায় ঘোষণা করতে চাই, যাতে সাইরুজ্জান আসামির ফাঁসি হয়। দেখুন, আমরা সিলেটের মধ্যে এটা ইতিহাস সৃষ্টিকারী একটা মামলা, এবং মাত্র 8 কার্যদিবসে আমরা মামলাটা সাক্ষ্য সমাপ্ত করেছি। এই মুহূর্তে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম,
স্বপ্ন, আপনি যেমনটি বলছিলেন যে আর কিছু সময় পরে এই চাঞ্চল্যকর শিশু সাঈদ হত্যা মামলার রায় প্রদান করা হবে। অত্যন্ত মর্মান্তিকভাবে এবাদুর রহমান, গেদা, শামীম এবং মাসুম, এবাদুর রহমান, গেদা আর মাসুম এই শিশুটিকে 5 লাখ টাকা মুক্তিপণ দাবিতে তাকে আটকিয়ে হত্যা করে। তার আমি একটু পিছনে কথা বলতে চাই। এই যে সাঈদের মামা এই যেদিন অপহরণ করে তার 2 দিন আগে সাউথ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন এবং তাদের মূল লক্ষ্য ছিল যে তার মামার কাছ থেকে কিছু টাকা উদ্ধার করা যায় কিনা, সেই কারণেই তাকে অপহরণ করা হয়েছিল এবং 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল এবং মুক্তিপণের টাকা দিতে না পারায় অথবা মুক্তিপণের টাকার বিলম্ব হওয়ায় এবং এই যে সাঈদ আবু সাঈদ তাদেরকে চিনে ফেলার কারণে তাকে হত্যা করা হয় এবং এই হত্যা মামলার অত্যন্ত কম সময়ের মধ্যে এই আদালত প্রাঙ্গণে যে মামলাগুলো ইতিমধ্যে পরিচালিত হয়েছে তার মধ্যে সবচেয়ে কম সময়ে গত 19 তারিখ থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এবং গতকালকে এই মামলার আজকে যে রায় ঘোষণা হবে তার তারিখ নির্ধারণ করা হয়েছে এবং আজকে তাই কিছু সময় মধ্যেই রায় ঘোষণা হবে। ইতিমধ্যে স্বপ্ন, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আগামীকালকের পরেই এই আদালতগুলো শীতকালীন অবকাশ শুরু হবে। এ কারণে প্রচুর যারা আদালতে এসছেন বিচার প্রার্থীরা তাদের ভিড় আজকে আমরা লক্ষ্য করতে পারছি এবং এই মামলার যে বিচারক আছেন জজ যে আব্দুর রশিদ, উনি চাচ্ছেন যে প্রথম দিকে যে যারা এসছেন বিভিন্ন মামলায় বিচার প্রার্থী তাদের এই মামলাগুলো জট কমিয়ে এবং শেষ বেলা অর্থাৎ 2টার দিকে এই মামলার রায় ঘোষণা করবেন এবং আজকের দিনের কার্য দিবসের সর্বশেষ সূচিতে এই মামলাটি রাখা হয়েছে। ইতিমধ্যে আদালত প্রাঙ্গণে এই মামলার বাদী যিনি এই শিশু আবু সাঈদের বাবা আব্দুল মতিন সহ সব ক্ষেত্রে মানুষের উৎসুক জনতা আপনারা দেখতে পাচ্ছেন। এই আদালত প্রাঙ্গণে যারা আসছেন তাদের অধিকাংশ হচ্ছে গিয়ে এই মামলার রায় শোনার জন্য এসে তার যে শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র আবু সাঈদ এবং তার সহপাঠীরা আমরা দেখেছি এই আদালত প্রাঙ্গণে হাজির হয়েছে, তার শিক্ষকরা আদালত প্রাঙ্গণে হাজির হয়েছে এই মামলাটির রায় শোনার জন্য। রাষ্ট্রপক্ষ এই মামলার যে 4 জন আসামি রয়েছে সেই আসামিদের ফাঁসি দাবি করেছেন। স্বপ্না, এই ছিল সর্বশেষ আদালত প্রাঙ্গণের পরিস্থিতি। পরবর্তীতে রায় ঘোষণার সাথে সাথে সময় সংবাদের দর্শকদের আমরা রায় জানিয়ে দেব। স্বপ্না। দর্শক, সিলেটে আজ শিশু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণার কথা রয়েছে দুপুরের মধ্যে। আর এই বিষয়ে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। 60-এর দশকে উৎপাদনশীল খাতের অগ্রযাত্রার লক্ষ্য নিয়ে চালু হয় টঙ্গী রাজুক ও বিসিক শিল্পাঞ্চল। স্বাধীনতার পর কয়েক দফা উদ্যোগ নিয়ে সরকারি ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্লটও বরাদ্দ দেওয়া হয়। তবে নানা সমস্যায় বেশিরভাগ প্রতিষ্ঠান বেশি দিন টেকেনি। কিছু কিছু কারখানার ধরন বদলেছে, কোনোটি পড়ে আছে অচল হয়ে। টঙ্গী শিল্পাঞ্চল নিয়ে সাজিদ রাজুর ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। 1964 সালে গঠন করা হয় ইস্ট পাকিস্তান স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি কর্পোরেশন ইপসিক, যা স্বাধীনতার পর পরিচিতি পায় বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি কর্পোরেশন বিসিক হিসেবে। এরই ধারাবাহিকতায় টঙ্গীর পাগাড় মৌজায় প্রায় 75 একর এলাকা জুড়ে গড়ে ওঠে বিসিক শিল্পাঞ্চল। তবে 80-র দশকে এবং 2000 সালে 2 দফায় কিছুটা উন্নয়ন হলেও শতভাগ প্লটে গড়ে ওঠেনি শিল্প। গ্লাস ফ্যাক্টরি ছিল, টেক্সটাইল মিলগুলো নাই, এখন গার্মেন্টস শিল্প এলাকা বেশি, হ্যান্ড ফ্যাক্টরি আছে, একটা প্যাকেজিং কোম্পানি আছে। মালিকের কারণে তো বন্ধ হয়েছে, তো ব্যবসা করতে লোন লইছে, তার লোন শুধু এবার পড়তেছে না। পৃষ্ঠপোষকতার জন্যই বেশিরভাগ এটা এই পজিশনটা হয়েছে। আমরা ওই সময় যাদেরকে অ্যালটমেন্ট দিয়েছিলাম বা যারা শিল্প কারখানা করেছিলেন, পরবর্তী সময়ে সেটা বিভিন্ন খাতে বিভিন্ন চাহিদা অনুযায়ী সেই শিল্পগুলোর কিছু পরিবর্তন হয়েছে, মালিকানা পরিবর্তন হয়েছে, ব্যবসার পরিবর্তন হয়েছে। একইভাবে টঙ্গী ব্রিজ থেকে চেরাগালি পর্যন্ত ঢাকা ময়মনসিংহ সড়কের 2 পাশের জায়গা শিল্প প্লট হিসেবে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে বরাদ্দ দেয় পূর্ত মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। তবে সব প্লটে শিল্প স্থাপন সম্ভব হয়নি। লাভজনক না হওয়ায় বন্ধ হয়ে যায় কোনো কোনো কারখানা। পরে 90-এর দশকে এর কিছু কারখানা ছেড়ে দেওয়া হয় বেসরকারি খাতে বা ব্যক্তি মালিকানায়। নির্দিষ্ট জায়গায় আপনার শিল্পাঞ্চল ছিল, তেজগাঁ করছিল, তারপর বঙ্গবন্ধু এসে আপনার টঙ্গী করছে। এখন কিন্তু দেখবেন যে যারা বৃহৎ শিল্প গড়ে তুলেছে তাদের কোনো নির্দিষ্ট কোনো কিছু নাই। তারা জমি পাইছে, খরিদ করছে, তাদের টাকা আছে, তারা সেখানে শিল্প করে ফেলছে। এইরকম হওয়া উচিত না। কালের বিবর্তনে এই 2 শিল্পাঞ্চলের পরিধি বেড়ে এখন তা ছড়িয়ে পড়েছে পুরো গাজীপুরে। শুধু সিটি কর্পোরেশনের ভেতরে গড়ে উঠেছে ছোট বড় মিলিয়ে প্রায় 600 শিল্প কারখানা। তাই সংশ্লিষ্টরা বলছেন শিল্প শহর গাজীপুরের জন্য এখনই দরকার একটি দূরদর্শী এবং বৃহৎ শিল্প পরিকল্পনা।
সাজিদ রাজু, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি এই 6টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক হওয়ায় সারা দেশে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান চলছে। ভোরে ঢাকাসহ বিভিন্ন জেলায় অভিযান শুরু হয়। একযোগে নৌ ও সড়ক পরিবহন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ এবং র্যাবের সহায়তায় এই অভিযান পরিচালিত হচ্ছে। নির্ধারিত 6টি পণ্য বাজারজাতকরণে পাটজাত মোড়ক ব্যবহার না করলে দায়ী ব্যক্তির অনূর্ধ্ব 1 বছরের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এদিকে ময়মনসিংহের শহরতলির শম্ভুগঞ্জ মোড় এবং রহমতপুর বাইপাস মোড় এলাকায় সকালে অভিযান শুরু করে জেলা প্রশাসন। এ সময় মহাসড়কে চলাচলকারী পণ্য বোঝাই ট্রাক ও পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে প্লাস্টিকের মোড়কে চাল ও সার পরিবহনের অপরাধে পণ্যের মালিক, সরবরাহকারী ও চালককে 1,48,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। নীলফামারীতে কারখানার টুকরো কাপড় সেলাই করে তৈরি করা হচ্ছে শীতের পোশাক। দিন রাত খেটে কিছুটা বাড়তি আয়ের আশায় কাজ করছেন ঝুট কারখানার পোশাক শ্রমিকরা। জাকির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীতের আগমনী বার্তায় ব্যস্ত হয়ে পড়েছেন সৈয়দপুর উপজেলার ঝুট কারখানার পোশাক শ্রমিকরা। প্রতি বছরের মতো এবারও শীতকে কেন্দ্র করে তারা তৈরি করছেন জ্যাকেট, ট্রাউজার ও টুপি সহ নানা প্রকার শীতবস্ত্র। উৎপাদিত এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। তাই কিছুটা বাড়তি পারিশ্রমিকের আশায় দিনরাত কাজ করে চলেছেন ঝুট পল্লীর পোশাক শ্রমিকরা। শীত উপলক্ষে প্রচুর কাজ, আমাদের দিন রাত কাজ করে যাচ্ছি। এখানে আমাদের জ্যাকেট, ট্রাউজার, বিভিন্ন আইটেমের জিনিস তৈরি হচ্ছে। শীতের কাপড় সেলাই করতেছি, ছোট বাচ্চাদের ট্রাউজার, জ্যাকেট এগুলা বানাচ্ছি। আমরা অনেক রাত জেগে কাজ করি। আর মালিকদের প্রত্যাশা শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে পোশাকের চাহিদাও। জ্যাকেট, ট্রাউজার সহ বিভিন্ন শীতবস্ত্র, সেটা গত রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আমরা পূর্ণাঙ্গভাবে বিক্রি করতে পারিনি। সেই স্টক থাকা অবস্থায় বর্তমানে আবার নতুন করে আশায় বুক বাঁধে ব্যবসার সাথে আমরা আবার প্রচুর সৈয়দপুর শহরে শীতবস্ত্র তৈরি করেছি আমরা। নীলফামারীর সৈয়দপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 300 পোশাক কারখানা রয়েছে। আর এসব কারখানায় কাজ করে অন্তত 10,000 নারী পুরুষ তাদের জীবিকা নির্বাহ করেন। সময় সংবাদ, নীলফামারী। আগামী 11 জানুয়ারি নারায়ণগঞ্জে আলোচিত 7 খুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। জেলা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ দিন ধার্য করেন। ওই দিন আইনজীবী চন্দন সরকার হত্যা মামলারও চার্জ গঠনের শুনানি হবে। এর আগে সকাল 9:45টায় মামলা দুটি প্রধান আসামি নূর হোসেন ও সাবেক র্যাব কর্মকর্তা সহ 23 আসামিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক HM শফিকুল ইসলামের আদালতে হাজির করা হয়। পরে সংক্ষিপ্ত শুনানি শেষে মামলা দুটি জেলা জজ আদালতে স্থানান্তর করা হয়। এদিকে শুনানি কার্যক্রমকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। দর্শক, এই মুহূর্তে জজ কোর্ট থেকে বের হচ্ছেন বেগম খালেদা জিয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জামিন আবেদন মঞ্জুর করেছেন। এরপর কিন্তু তিনি সেই আদালত থেকে বের হয়ে এখন আসছেন। তিনি গুলশানের বাসভবনের দিকে যাবেন। তিনি কিছুক্ষণ আগে বের হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তার গাড়ির তার গাড়ির সামনে কিন্তু তার পক্ষের আইনজীবীরা, বিএনপি সমর্থিত আইনজীবীরা করছেন এবং পাশাপাশি তার যে সিকিউরিটি ফোর্সের সদস্যরা রয়েছেন তারাও কিন্তু সেই গাড়ি পাশাপাশি হাঁটছেন। এই পরিস্থিতিতে আর আপনাকে জানিয়ে রাখি একটি তথ্য যে বেগম জিয়াকে কিন্তু এটি উচ্চ আদালত থেকে এই আদেশটি দেওয়া হয়েছিল 18 জুন এই আদেশটি দিয়ে বলা হয়েছিল 2 মাসের মধ্যেই যেন তিনি আদালতে আত্মসমর্পণ করেন। কিন্তু সেই আদেশের কপিটি নিম্ন আদালতে আসতে কিছুটা দেরি হয়। তারপর কিন্তু এই আজকের তারিখ অর্থাৎ 30 নভেম্বরে কিন্তু তার আত্মসমর্পণের শেষ দিন ছিল। এই শেষ দিনে তিনি এসে জামিনের জন্য আবেদন করেছেন। তার আইনজীবীরাও আমাদেরকে জানিয়েছেন যে তিনি জামিনের আবেদন করার পর আদালত তাকে জামিন মঞ্জুর করেন এবং এরপর পরবর্তী যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটের বিষয়ে এখনো সংবাদপত্রে আমরা যারা রয়েছে তারা কনফার্ম হতে সেরকম পারিনি। আমরা জানতে পেরেছি যে 28 ডিসেম্বর এই ধরনের একটি তথ্য আমাদের কাছে রয়েছে, তবে সেটি আমি অর্থাৎ এখন পর্যন্ত এই বিষয়টি যাচাই করতে পারিনি। পূর্ণাঙ্গভাবে যাচাই করে সেই তথ্যটি দিতে পারবো। তবে যেটি এখন পর্যন্ত আমি শুনেছি যে 28 ডিসেম্বর পরবর্তী তারিখ দেওয়া হয়েছে বলে আমি জানতে পেরেছি।
এই আজকে যে বেগম আদালতে আসছেন, এই আজকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। তার নিরাপত্তা এখানে আমরা পুলিশ সদস্যদের দেখেছি, পাশাপাশি র্যাব সদস্যদের দেখেছি, এবং এখানে কিন্তু আমরা সার্বক্ষণিক দর্শক, জর্জকোট এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন। 2016 সালের 1 জানুয়ারি থেকে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে সব ধরনের কার্গো পণ্য ও যাত্রীবাহী পরিবহন উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর একটি হোটেলে 4 দেশের মৈত্রী মোটর শোভাযাত্রা উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি বক্তব্য রাখেন। এ সময় সব ধরনের সন্দেহ ও সীমান্ত বাধা পেরিয়ে 4টি দেশের মধ্যে আঞ্চলিক যোগাযোগ সুদৃঢ় করার আহ্বান জানান মন্ত্রী। ভারতের ভুবনেশ্বর থেকে শুরু হওয়া মোটর শোভাযাত্রা বন্দরনগরী চট্টগ্রামে হয়ে গতকাল ঢাকায় পৌঁছায়। এটি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়ে শেষ হবে। বাংলাদেশ নৌবাহিনীর 10 দিনব্যাপী বার্ষিক মহড়া সি থান্ডার এর শেষ দিনের মহড়া চলছে আজ। গভীর বঙ্গোপসাগরে আজ যুদ্ধজাহাজ থেকে আকাশে এবং সাগরে মিসাইল নিক্ষেপের মহড়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বার্ষিক মহড়ায় নৌবাহিনীর 30টির বেশি যুদ্ধজাহাজ এবং ফ্রিগেট অংশ নিচ্ছে। দেশের বাইরের খবর। বিশ্ব জলবায়ু সম্মেলনকে ঘিরে প্যারিসে পুলিশের সঙ্গে পরিবেশবাদীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় 2 শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ফ্রান্সে বিশ্ব জলবায়ু সম্মেলন শুরুর একদিন আগে এই ধরনের ঘটনা ঘটে। রোববার প্যারিসের বামপন্থী পরিবেশ কর্মীরা র্যালি বের করলে তাতে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় পরিবেশবাদীরা বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। এই ঘটনাকে জঘন্য মন্তব্য করে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ বলেছেন, যেখানে 13ই নভেম্বরের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও ফুল দেয়া হয়েছিল, সেখানে এ ধরনের ঘটনা দুঃখজনক। প্যারিসের জলবায়ু সম্মেলনকে ঘিরে বিশ্বব্যাপী 2000-এরও বেশি কর্মসূচি পালন করেছে পরিবেশবাদীরা। সোমবারের ওই সম্মেলনে বাংলাদেশ সহ 147টি দেশের প্রতিনিধিদের যোগ দেওয়ার কথা রয়েছে। এবার বিপিএল প্রসঙ্গ। আজ বন্দরনগরী চট্টগ্রামে শুরু হচ্ছে বিপিএল এর দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলস। 3 ম্যাচে হেরে কিছুটা ব্যাকফুটে থাকলেও চট্টগ্রাম মিশনে জয়ের ধারায় ফিরতে চান লোকাল বয় তামিম ইকবাল। অন্যদিকে পয়েন্ট টেবিলের 4র্থ স্থানে থাকা বরিশাল বুলসও জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 2 দলের ম্যাচটি শুরু হবে দুপুর 2টায়। প্রথম পর্বে ঢাকায় অনুষ্ঠিত 4টি ম্যাচের মধ্যে 3টিতে হেরে অনেকটাই ব্যাকফুটে তামিমের দল। বোলারদের বাজে পারফরম্যান্সের কারণে 2টি ম্যাচে নিশ্চিত জয়ের সুযোগও হাতছাড়া করেছে চট্টগ্রাম ভাইকিংস। তবে পুরনো স্মৃতি ভুলে চেনা পরিবেশ, চেনা মাঠে হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগিয়ে নতুনভাবে শুরু করতে বদ্ধপরিকর লোকাল বয় খ্যাত তামিম ইকবাল। আর সেই কারণে এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলনে দলের সবাই ছিলেন খুব সিরিয়াস। পাকিস্তানি ফাস্ট বোলার আমির ছাড়া আজমল, শফিউল কিংবা তাসকিন কেউ নিজেদের নামের পক্ষে ঢাকার ম্যাচগুলোতে সুবিচার করতে পারেনি। তবে চট্টগ্রামের মাঠে সবাই সম্মিলিতভাবে ভালো পারফর্ম করতে পারলে বরিশালের বিপক্ষে জয় পাওয়া সম্ভব বলে মনে করছেন অধিনায়ক তামিম। হোম সাপোর্ট যেটা পাবেন, যেটা ঢাকায় হতো বা ঢাকার টিমকে যেভাবে সাপোর্ট করা হয় চিটাগংকে ওই চিটাগংকে সাপোর্ট করা হবে, যে ওই এক্সট্রা এজগুলা থাকবে, বাট এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু প্লে গুড ক্রিকেট। আমার কাছে মনে হয় দিস ইজ দ্য টাইম দে নিড টু স্টেপ আপ, আর আই এম শিওর দে উইল, বিকজ আমির ছাড়াও আমাদের টিমে তাসকিন আছে, লেফট আর্ম স্পিনার আছে, শফিউল আছে, দে আর মাচ মোর কেপেবল। আই এম শিওর দে উইল ডু ওয়েল। আর আমির ইজ ভেরি স্পেশাল, আই এম ভেরি হ্যাপি, আই এম শিওর দে উইল ডু ওয়েল। আর যারাই লোকাল আছে, ফরেনার আছে, তারা পুরোপুরি চেষ্টা করতেছে ভালো করার, আর ইনশাল্লাহ আমি বিশ্বাস করি ওরা ভালো করবে। অন্যদিকে 3 ম্যাচের মধ্যে 2টিতে জিতে অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছে বরিশাল বুলস। তারপরও সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কঠোর অনুশীলন করেছে মাহমুদুল্লাহর দল, আর নিজেদের সেরাটা দিয়ে জয় নিশ্চিত করতে চান জিম্বাবুয়ের ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর। এই ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। স্বাগতিক দর্শকদের সমর্থন ওদের দিকে বেশি থাকলেও আমরা ভালো খেলার চেষ্টা করব। আশা করছি জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো আমরা। এখনো পর্যন্ত 3 ম্যাচে 2 জয় নিয়ে বরিশাল আছে পয়েন্ট টেবিলের 4র্থ স্থানে। তাদের চেয়ে 1 ম্যাচ বেশি খেলা চট্টগ্রামের সংগ্রহ 2 পয়েন্ট। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
আলোচিত নাইকো দুর্নীতি মামলায় বেগম জিয়ার নিম্ন আদালতে আত্মসমর্পণ, জামিন মঞ্জুর। পরবর্তী শুনানি 28 ডিসেম্বর। পৌর নির্বাচনে জয়ী হতে একক প্রার্থী নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ। মনোনয়ন চূড়ান্ত করতে সন্ধ্যায় গণভবনে বৈঠক। সিলেটের চাঞ্চল্যকর শিশু সাইদ হত্যা মামলার রায় আজ। আসামিদের সর্বোচ্চ শাস্তির আশাবাদ বাদীপক্ষের। ভেজাল খাদ্যে সয়লাব রাজধানীর বাজার। বেশিরভাগ খাদ্যপণ্যে মিলছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। এবং আজ থেকে নির্ধারিত 6টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক। নিশ্চিতে সারা দেশে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করে *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।